কালের কণ্ঠের একটি প্রতিবেদনে দেখা গেছে ২০২৫ সালে রাজধানীতে ৬৪৩টি বেওয়ারিশ লাশ দাফন ও সৎকার করা, মাসে গড়ে প্রায় ৫৪, দিনে গড়ে প্রায় ২ জন। একই প্রতিবেদনে ২০১০ থেকে ২০২৪ সময়ে মোট বেওয়ারিশ দাফনের সংখ্যাও উল্লেখ আছে, যা দীর্ঘমেয়াদী ধারার কথাই বলে। এই সংখ্যাগুলো কেবল শিউরে ওঠার জন্য নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেয় অপরাধের পরের অধ্যায়টি, অর্থাৎ পরিচয় শনাক্তকরণ, তদন্ত, বিচার, এই রাষ্ট্রীয় প্রক্রিয়াগুলো কতটা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু রাজনীতিতে নতুন কণ্ঠ যতই ভদ্র হোক, রাষ্ট্রের পুরনো বাস্তবতা তাকে দ্রুতই টেনে ধরে। আজকের বাংলাদেশে সেই বাস্তবতার নাম আইন শৃঙ্খলা, নাগরিক নিরাপত্তা এবং ন্যায়ের সক্ষমতা। আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন রাজধানীর কবরস্থানে অজ্ঞাত পরিচয় লাশ দাফনের সংখ্যা নিজেই এক ধরনের রাষ্ট্রীয় সংকেত হয়ে ওঠে। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো কিছু মুহূর্ত আসে যা কোনো ব্যক্তির প্রবেশ নয়, বরং একটি সম্ভাবনার ঝলক। গত রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে নারী নেতৃত্ব ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা নিয়ে যে নীতি সংলাপ হলো, সেটি এমনই এক মুহূর্ত তৈরি করেছে। সেখানে ব্যারিস্টার জাইমা রহমানের উপস্থিতি ও বক্তব্যকে কেউ কেউ উত্তরাধিকার রাজনীতির স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবে দেখবেন, এটাই বাস্তব। তবু একথাও সত্য, এ ধরনের মঞ্চে তার প্রথম দৃশ্যমান উপস্থিতি কৌতূহল তৈরি করেছে, কারণ তিনি কোনো দলীয় ঘোষণা, উত্তেজক স্লোগান বা প্রতিশ্রুতির ঝুলিতে ভর করে সামনে আসেননি, বরং ভঙ্গি, ভাষায় শোনা, শেখা এবং দায়িত্বের কথাই বেশি ফুটে উঠেছে। এই নীতি সংলাপটির আয়োজন ও উপস্থিতিদের তালিকা দেখলে বোঝা যায় এটি ছিল সচেতনভাবে রাষ্ট্রের ভবিষ্যৎ কথাটিকে সামনে এনে তৈরি করা একটা প্ল্যাটফর্ম। কিন্তু রাজনীতিতে নতুন কণ্ঠ যতই ভদ্র হোক, রাষ্ট্রের পুরনো বাস্তবতা তাকে দ্রুতই টেনে ধরে। আজকের বাংলাদেশে সেই বাস্তবতার নাম আইন শৃঙ্খলা, নাগরিক নিরাপত্তা এবং ন্যায়ের সক্ষমতা। আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন রাজধানীর কবরস্থানে অজ্ঞাত পরিচয় লাশ দাফনের সংখ্যা নিজেই এক ধরনের রাষ্ট্রীয় সংকেত হয়ে ওঠে। কালের কণ্ঠের একটি প্রতিবেদনে দেখা গেছে ২০২৫ সালে রাজধানীতে ৬৪৩টি বেওয়ারিশ লাশ দাফন ও সৎকার করা, মাসে গড়ে প্রায় ৫৪, দিনে গড়ে প্রায় ২ জন। একই প্রতিবেদনে ২০১০ থেকে ২০২৪ সময়ে মোট বেওয়ারিশ দাফনের সংখ্যাও উল্লেখ আছে, যা দীর্ঘমেয়াদী ধারার কথাই বলে। এই সংখ্যাগুলো কেবল শিউরে ওঠার জন্য নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেয় অপরাধের পরের অধ্যায়টি, অর্থাৎ পরিচয় শনাক্তকরণ, তদন্ত, বিচার, এই রাষ্ট্রীয় প্রক্রিয়াগুলো কতটা দুর্বল হয়ে পড়েছে। এই দুর্বলতার প্রতিফলন শুধু সংবাদপত্রে নয়, আন্তর্জাতিক ঝুঁকি মূল্যায়নে ঢুকে পড়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল রিস্ক রিপোর্টের দেশভিত্তিক ঝুঁকি ধারণায় বাংলাদেশে আগামী 2 বছরে সবচেয়ে বড় অর্থনৈতিক ঝুঁকি হিসেবে অপরাধ এবং অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে সামনে আনা হয়েছে, যা কার্যত অর্থনীতি ও নিরাপত্তাকে একই সুতায় বেঁধে ফেলেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হলো অর্থনৈতিক ঝুঁকি। মানে অপরাধ এখন শুধু থানা কোর্টের বিষয় নয়, বিনিয়োগ, কর্মসংস্থান, বাজারের আস্থা, সব কিছুর ওপর ছায়া ফেলে। রাষ্ট্র যদি নাগরিককে নিরাপত্তা দিতে না পারে, তাহলে নারী নেতৃত্বের অংশগ্রহণ, তরুণদের নতুন রাজনীতি কিংবা উন্নয়নের উচ্চাকাঙ্ক্ষা সবই কাগজে সুন্দর শোনায়, মাঠে গিয়ে ঠেকে যায়। আর ঠিক এই মাঠেই এখন আরেকটি দৃশ্যপট দ্রুত বদলাচ্ছে। ইসলামপন্থী রাজনীতির ভোট ফুকল। বহুদিন ধরেই নানা জোট, নানা বোঝাপড়া, নানা এক বাক্সে ভোট আনার স্বপ্ন শোনা গেছে, কিন্তু নির্বাচনের মুখে এসে দেখা যাচ্ছে বাস্তবতা বরং উল্টো দিকে যাচ্ছে। ভোট 3 ধারায় ভাগ হচ্ছে। জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য, চরমোনাই বীরের ইসলামী আন্দোলনের একক অবস্থান, আর বিএনপির সঙ্গে সমঝোতাভিত্তিক যে ইসলামী দলগুলো আছে তাদের আলাদা উপস্থিতি। প্রথম আলোর সাম্প্রতিক প্রতিবেদনে এই বিভাজনের পরবর্তী দর কষাকষি, আসন বন্টনের হিসাব এবং ইসলামী আন্দোলন পেরিয়ে যাওয়ায় অন্য অংশীদারদের আসন প্রত্যাশা বেড়ে যাওয়ার চিত্র উঠে এসছে। অর্থাৎ এখানে আদর্শিক প্রশ্নের পাশাপাশি নির্বাচনী অঙ্ক প্রবল। আর নির্বাচনী অঙ্ক যখন প্রবল হয়, তখন রাজনীতির ভাষা দ্রুতই নীতির জায়গা থেকে মাঠের দখলের
দিকে সরে যায়, যার পরিণতি আমরা অতীতে বহুবার দেখেছি। সংঘাত, চাঁদাবাজি, প্রভাব বিস্তার আর প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ। এখন প্রশ্ন হলো, এই তিনটি দৃশ্যকে আমরা একসাথে কিভাবে পড়ব? একদিকে নতুন কণ্ঠের সম্ভাবনা, অন্যদিকে রাষ্ট্রের নিরাপত্তাহীন বাস্তবতা, আর তৃতীয় দিকে ভোটের মাঠে ধর্মভিত্তিক রাজনীতির নতুন বিভাজন। আমার কাছে এগুলো বিচ্ছিন্ন নয়, বরং একই ছবির তিনটি স্তর। জাইমা রহমানের মতো একটি নরম স্বর যদি সত্যিই রাজনীতিতে জায়গা করে নিতে চায়, তাকে শিখতে হবে শুধু বক্তৃতার সৌন্দর্য দিয়ে বাংলাদেশে রাজনীতি বদলায় না, বদলায় রাষ্ট্রের সক্ষমতা দিয়ে। আর রাষ্ট্রের সক্ষমতা মানে শুধু পুলিশ বাড়ানো নয়, পরিচয় শনাক্তকরণ, ফরেনসিক সক্ষমতা, নিখোঁজ ব্যক্তিদের ডেটা ব্যবস্থাপনা, তদন্তের মান, সাক্ষ্য সংরক্ষণ, এসবই আধুনিক রাষ্ট্রের মৌলিক যন্ত্র। বেওয়ারিশ লাশের সংখ্যাকে যদি আমরা কেবল অপরাধ বেড়েছে বলে থামিয়ে দিই, তাহলে আমরা আসলে রাষ্ট্রের অক্ষমতাকে স্বাভাবিক করে ফেলি। এই স্বাভাবিকীকরণই সবচেয়ে বিপজ্জনক, কারণ এরপর নির্বাচন আসে, স্লোগান আসে, জোট ভাঙে গড়ে, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা বদলায় না। আর ভোটের মাঠে ইসলামপন্থী বিভাজন যে শুধু তাদের অভ্যন্তরীণ তিক্ততা নয়, সেটিও বুঝতে হবে। এটি মূলধারার রাজনীতির উপর চাপ তৈরি করবে। কে কোথায় ছাড় দেবে, কে কাকে ব্যানার হিসেবে ব্যবহার করবে, কে কার সঙ্গে সরকার পরবর্তী সমীকরণ আঁকবে, এসব হিসেব বড় দলগুলো করবে। কিন্তু এই সব সমীকরণ যদি সহিংসতা ভিত্তিক মাঠ নিয়ন্ত্রণের দিকে যায়, তাহলে নারী নেতৃত্বের অংশগ্রহণ, সংলাপের সৌন্দর্য, এমনকি গণতন্ত্রের ন্যূনতম পরিবেশ সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ নারী নেতৃত্বের প্রশ্নটি শেষ পর্যন্ত নারীতে আটকে থাকে না, এটি রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক সক্ষমতার প্রশ্ন হয়ে দাঁড়ায়। বাংলাদেশের রাজনীতির বড় ট্র্যাজেডি হলো, আমরা প্রায় নতুন মুখ দেখলেই সব আশা তার ঘাড়ে চাপিয়ে দিই, আবার বাস্তবতা না বদলালেই তাকে ব্যর্থ ঘোষণা করি। এ দুটোই ভুল। নতুন কণ্ঠকে সুযোগ দিতে হয়, কিন্তু সুযোগ মানে অন্ধ মোহ নয়। সুযোগ মানে তাকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করানো। তিনি যদি সত্যিই ভবিষ্যৎ রাজনীতির অংশ হন, তাহলে তার কাছে সবচেয়ে বড় প্রশ্নগুলো হবে খুব নির্মম, খুব বাস্তব। এই দেশে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের কোন সংস্কার জরুরি? বিচার প্রক্রিয়া কিভাবে দ্রুত ও বিশ্বাসযোগ্য হবে? রাজনৈতিক দলগুলো কিভাবে নিজেদের কর্মী সমর্থকদের অপরাধ থেকে আলাদা করবে? নির্বাচনের মাঠে সহিংসতা ও কালো টাকার ভূমিকা কিভাবে কমানো হবে? আর যে সমাজে প্রতিদিনে কেউ না কেউ অজ্ঞাত লাশে পরিণত হয়, সেখানে রাষ্ট্রের প্রথম দায়িত্বটি কিভাবে ফেরত আনা হবে? নতুন কণ্ঠ আশার ইঙ্গিত দেয়, এতে সন্দেহ নেই, কিন্তু আশাকে রাজনৈতিক সৌজন্যে আটকে রাখলে চলবে না। আজকের বাংলাদেশে রাজনীতি তখনই শক্তিশালী হবে যখন তা রাষ্ট্রকে আবার সক্ষম করবে, নাগরিককে নিরাপত্তা দেবে, অপরাধকে শাস্তি দেবে, অর্থনীতিকে আস্থা দেবে, আর ভোটকে সত্যিকার অর্থে ভোট করে তুলবে। সে কাজটি কোনো একক ব্যক্তি বা একক দল করবে না, কিন্তু কোনো কোনো মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, শুরুটা কোথাও না কোথাও থেকে হতেই হয়। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।